আসসালামু আলাইকুম, দালো অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দলিল বড় নাকি রেকর্ড খতিয়ান বড়, কার গুরুত্ব বেশি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট করব যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয় ফিরে যায়। বাংলাদেশের আইন অনুসারে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিল এবং রেকর্ড উভয় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে দলিল বা রেকর্ড এই দুটির মধ্যে কে বেশি বড় এবং কে বেশি শক্তিশালী এবং কার গুরুত্ব বেশি। তো এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমরা দলিল সম্পর্কে সর্বপ্রথম জানবো, তারপর রেকর্ড খতিয়ান সম্পর্কে জানবো, তারপর বিস্তারিত আলোচনা করব। আমরা ক্ষেত্র বিশেষে দলিল এবং খতিয়ানের দুইজনেরই গুরুত্ব খুবই বেশি থাকে। কখনো কখনো দেখা যায় যে দলিলের গুরুত্ব বেশি, আবার কোথাও কোথাও দেখা যায় যে খতিয়ানের গুরুত্ব বেশি। তো সাধারণত আমরা দলিল বলতে যে কোনো চুক্তির লিখিত আইনকে বোঝায়। তবে বাংলা ভাষায় বিশেষ করে জমি জামা ক্রয় বিক্রয়, তারপর বিক্রয় বন্টন হস্তান্তরের জন্য দলিল শব্দটি ব্যবহার করা হয়। দলিলে 5টি মৌলিক তথ্য থাকে। সেটি হচ্ছে যে সম্পত্তি যে রয়েছে সেই সম্পত্তির বর্ণনা থাকে, যিনি দাতা তার পরিচয় থাকে, যিনি গ্রহীতা তার পরিচয় থাকে এবং সাক্ষীদের পরিচয় থাকে, দলিল সম্পাদনের তারিখ থাকে। এখন দলিল হচ্ছে জমি জমার প্রাণ। যিনি জমি কিনেছেন দলিলটি তার নিকট অবশ্যই বোধগম্য হতে হবে। দলিলে কোনো যদি ভুল থেকে থাকে তাহলে তার দায়ভার গ্রহণ করতে হবে জমি যিনি কিনেছেন তিনি। খতিয়ান হলো সরকারের খাজনা আদায়ের একটি মাধ্যম। খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় জমি কার দখলে আছে, পরিমাণ কত, জমির প্রকৃতি কি। শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে জমির মালিকানা হওয়া যায় না, কারণ সরকার কর্তৃক জমির জরিপকালে অবৈধ পন্থায় যে খতিয়ান রয়েছে সেটি তৈরি করা যায়। আর তাই এরূপ খতিয়ান দিয়ে জমির মালিকানা হওয়া যায় না। খতিয়ান সংশোধনের জন্য মামলা দায়ের করলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই খতিয়ানটি সংশোধনও করা যায়। তাই যে কোনো সময় মামলা দায়ের করে খতিয়ানের সংশোধন করা যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে খতিয়ান যদি এরকম হয় যে খতিয়ান পূর্ব মালিকানা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে থাকে, অর্থাৎ সিএস এসএ আরএস হয়ে থাকে, তবে সেটি ভিন্ন কথা। দলিলের সূত্রে যেমন জমির মালিক হওয়া যায় তেমনি আপনার রেকর্ড খতিয়ানের সূত্রেও কিন্তু মালিক হওয়া যায়। সিএস আরএস এবং বিএস রেকর্ডের নাম আমরা শুনে থাকি। সেসব রেকর্ডের মাধ্যমে যদি জমির মালিক যিনি রয়েছেন তিনি কিন্তু মালিক হতে পারেন। আমাদের এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে সিএস রেকর্ড। যখন যাকে যেই জমি দখল পেয়েছেন তিনি দখলদার হিসাবে তিনি চিহ্নিত হয়েছেন এবং তাকে চিহ্নিত করা হয়েছে এবং জমির দখল সত্ত্বের উপর ভিত্তি করে রেকর্ড করার হয়েছিল সিংহভাগ মানুষের। তো খতিয়ানের সূত্রে তখন তিনি জমির মালিক হয়েছেন। তারপর আসলো আরএস রেকর্ড, তারপর হচ্ছে বিএস রেকর্ড। পরবর্তীতে যে রেকর্ডগুলো রয়েছে তার জমির দখলের সত্ত্বের পাশাপাশি আপনার দলিল দস্তাবেজও দেখা হতো সার্ভেয়ারের কাছে। তখন জমির মালিকদের নিজ নিজ নামে খতিয়ান এবং কয়েকজনের একটি খতিয়ানের জমির পরিমাণ হিস্য উল্লেখ করে মালিকানা ঘোষণা করা হয়েছে। এই রেকর্ডের ভিত্তিতে একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতে পারেন এবং জমির মালিকানা নিশ্চিত করার ক্ষেত্রে এক্ষেত্রে রেকর্ড খতিয়ানকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ তার যদি সিএস আরএস বিএস যে খতিয়ানগুলো রয়েছে সেটি যদি চেইন আকারে ঠিক থাকে, মানে তার দাদার পরে তার
পরবর্তী যে ওয়ারিশরা রয়েছে সেভাবে যদি চেইন আকারে ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে রেকর্ডের প্রাধান্য বেশি হবে। আবার যে যদি কোনো ব্যক্তি জমি কেনেন, জমি দলিল আছে, সেই ব্যক্তি জমির আইনি মালিক এবং জমির পরিমাণ, দাগ, পরিমাণ, মালিকের নাম, দলিলের তারিখ ইত্যাদি বিস্তারিত থাকে এবং দলিলটি সরকারি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করা হয়ে থাকে বলে সেক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা বেশি। তো এই ক্ষেত্রে আমরা একটি জিনিস খেয়াল করতে পারছি যে যখন একটি জমি হস্তান্তর হয় তখন এটি দলিলের মাধ্যমে হস্তান্তর হয়। তো এখন আপনার ধরেন আপনি পূর্বপুরুষ থেকে আপনি সিএস, এসএ, আরএস বা যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের মাধ্যমে আপনি মালিক হয়েছেন। তো এখন এই মালিকের ভিত্তিতে আপনি জমিটি যখন বিক্রয় করলেন, যিনি কিনেছেন তিনি কিন্তু একটি দলিল তৈরি করবেন এবং সেই দলিলের ভিত্তিতে তিনি কিন্তু বৈধ মালিক হতে পারবেন। আবার একইভাবে যখন আপনার বংশ পরম্পরায় আপনি সিএস, আরএস, বিএস যে খতিয়ানগুলোর চেইন আকারে ঠিক থাকে, ধারাবাহিকভাবে ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু খতিয়ানের গুরুত্ব দেখা যায়। শুধুমাত্র একটি মাত্র খতিয়ানের মাধ্যমে কিন্তু কখনো মালিক হওয়া যায় না। এই ধরনের ধরনের খতিয়ান এরকম হতে পারে যে আপনার অ্যাবসেন্সে যখন রেকর্ড জরিপ হয়েছিল তখন হয়তোবা আপনার পার্শ্ববর্তী যিনি রয়েছেন তার নাম হয়ে গিয়েছে বা অন্য যে কোনোভাবে অসৎ উপায়েও নাম হতে পারে বা কর্ণিকের ভুলের কারণেও নাম হতে পারে। তো এই ধরনের যখন খতিয়ানটি সৃষ্টি হয় তখন একটি মাত্র খতিয়ান দিয়ে কখনো মালিকানা নির্ধারণ করা যায় না। এই ক্ষেত্রে দলিলের গুরুত্ব অবশ্যই বেশি হবে, কারণ হচ্ছে যে দলিলটি যদি বৈধ পন্থায় জমিটি ক্রয় করে এবং বৈধ যে ভায়া দলিল রয়েছে সেই ভায়া দলিলের সাথে মিল থেকে পরবর্তী যে দলিলটি রয়েছে সেই দলিলটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই দলিলটি হবে বৈধ। তো শুধু দর্শক শ্রোতা, একটি কথা আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যে সময় প্রেক্ষিতে মানে অবস্থা ভেদে অনেক সময় দেখা যায় যে দলিলের গুরুত্ব অনেক বেশি থাকে খতিয়ানের থেকেও, আবার অনেক সময় দেখা যায় যে খতিয়ানের গুরুত্ব দলিল থেকেও বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে ভুয়া দলিল, অনেকের রেকর্ড চেইন আকারে রেকর্ড রয়েছে কিন্তু ভুয়া একটি দলিল তৈরি করে ফেললো, তো সেই দলিলের প্রেক্ষিতে যেমন মালিক হওয়া যায় না, তো একইভাবে একটি মাত্র খতিয়ানের ভিত্তিতে মালিক হওয়া যায় না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।